আগের ক্লাসে বলেছিলাম যে মাছ ধরার প্রক্রিয়াটাই হচ্ছে মৎস্য শিকার, আর যে এলাকা থেকে মাছ ধরা হয় সেই এলাকাটা হচ্ছে মৎস্য ক্ষেত্র। আরও বলেছিলাম যে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র। কি বলেছিলাম? যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাগর মহাসাগরের যে এলাকা থেকে, মানে মহাসাগরের সব জায়গায় কিন্তু বা সমুদ্রের সব জায়গায় কিন্তু মাছ ধরা হয় না। ওকে, নির্দিষ্ট বা বিশেষ কিছু এলাকায় মাছ ধরা হয়। তো যে এলাকা থেকে মাছ ধরা হয়, মানে সমুদ্রের যে এলাকা থেকে মাছ ধরা হয় সেই এলাকাটাই হচ্ছে কি বলতো বাণিজ্যিক মৎস্যক্ষেত্র। পৃথিবীর প্রধান প্রধান বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলি কোথায় অবস্থিত, এদের নাম কি, আমি এই ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নিও। ডিসক্রিপশন বক্সে এই ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বোর্ডে লক্ষ্য করো, এই হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান বাণিজ্যিক মৎস্যক্ষেত্র। তো এই বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বেশিরভাগ বা প্রধান বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলি উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করে। ওকে, তো আজকে এই প্রশ্নে আলোচনা করব যে পৃথিবীর অধিকাংশ বা প্রধান বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলি উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে গড়ে উঠে কেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট 4 বা 5 মার্কসের প্রশ্ন হতে পারে। ওকে, এই প্রশ্নটা একটু অন্যভাবে আসে। প্রশ্নটা হয় এরকম যে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল পরিবেশের বিবরণ দাও, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে পৃথিবীর বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই 3 রকম ভাবে প্রশ্ন হতে পারে, উত্তর কিন্তু একই হবে। তোমরা উত্তরটা কিভাবে শুরু করবে দেখো, ঠিক লিখবে এরকম যে পৃথিবীর প্রধান বাণিজ্যিক মৎস্য শিকার ক্ষেত্রগুলি উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে বিশেষত উচ্চ অক্ষাংশে অবস্থিত। এদের গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে কতগুলি অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ এদের গঠন ও উন্নতিতে সহায়ক হয়েছে। ওকে, এই জন্য এদের গড়ে ওঠার অনুকূল পরিবেশকে 2টা ভাগে ভাগ করা হয়। দেখো যে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ, প্রথমটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটা কি অর্থনৈতিক পরিবেশ। ওকে, তোমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটাই বেশি আসে, শুধু প্রাকৃতিক পরিবেশটা আসে। ওকে, আলাদাভাবে প্রশ্ন আসে। অর্থনৈতিক পরিবেশ কিন্তু কখনোই আলাদাভাবে আসে না। যদি প্রশ্ন আসে যে বাণিজ্যিক মৎস্য শিকার ক্ষেত্রগুলি গড়ে ওঠার অনুকূল পরিবেশের বিবরণ দাও, তাহলে কিন্তু প্রাকৃতিক অর্থনৈতিক দুটাই লিখতে হবে, আর শুধু প্রাকৃতিক উল্লেখ করে আসলে শুধু প্রাকৃতিক লিখবে। ওকে, তো এই প্রাকৃতিক পরিবেশগুলো কি কি আছে এবার সেগুলো দেখে নিই। চলো, এইটুকু লেখা হলে পরে তোমরা মাঝখানে হেডিং করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বাদিকে 1 নম্বর পয়েন্ট করবে বিস্তৃত মহীসোপান ও অগভীর সমুদ্র। তো এই বিস্তৃত মহীসোপান ও অগভীর সমুদ্র হলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র কেন গড়ে ওঠে এবার দেখে নিই। চলো, প্রথমে দেখি চলো মহীসোপান কি। দেখো খুব সহজ করে বলছি, কিরকম দেখো এই ছবিতে লক্ষ্য করো। মনে করো এটা হচ্ছে সমুদ্র, এটা সমুদ্রের তীর, তাই তো? এটা সমুদ্রের তলদেশের ভূমি। ওকে, তো সমুদ্রের তীর থেকে যত সমুদ্রের অভ্যন্তরে যাওয়া যাবে গভীরতা তত বাড়বে, তাই তো? এখানে গভীরতা কম, এখানে কি গভীরতা আরো বেশি, তাই তো? তো যেখানে সমুদ্রের তীর থেকে যেখানে গেলে পরে সমুদ্রের গভীরতা 200 মিটার, মনে করো এখানে সমুদ্রের গভীরতা কত বলছি, মনে করো 200 মিটার, তাহলে এখানে সমুদ্রের গভীরতা 200 মিটার, ঠিক আছে? তাহলে এই সমুদ্রের তীর থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চল, মানে এখান থেকে এইটুকু অঞ্চল হচ্ছে মহীসোপান। ওকে, আর এই মহীসোপান যত বিস্তৃত হবে তত বাণিজ্যিক মৎস্যক্ষেত্র মানে আয়তনে তত বড় হবে। ওকে, দেখো এই মহীসোপান অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠে কেন, ঠিক আছে? প্রথম কারণ দেখো কিরকম, যেহেতু এই মহীসোপান অঞ্চল কি বলতো গভীরতা কত 200 মিটার, আর সূর্যের আলো 200 মিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করতে পারে। তাই কি হয় দেখো, এখানে যেহেতু সূর্যের আলো প্রবেশ করতে পারে তাই এখানে প্ল্যাঙ্কটন জন্মায়। প্ল্যাঙ্কটন কি পরে আবার বলবো, ঠিক আছে? প্ল্যাঙ্কটন জন্মায় যেগুলো হচ্ছে কি মাছের খাবার। তো মহীসোপান অঞ্চলে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মায়,
যেগুলো কি বলছি মাছের খাবার, ফলে মাছ যেখানে খাবার বেশি পাবে সেখানে এসে জড়ো হবে, তাই তো? ফলে এখানে এসে মাছেরা প্ল্যাঙ্কটন খাওয়ার জন্য জড়ো হয়, আর যখনই মাছেরা জড়ো হয় তখন কি সেখান থেকে কি মাছ ধরে নেয়, তাই তো? এটা হচ্ছে 1 নম্বর কারণ। আরেকটা কারণ কি দেখো, এই যে নদীগুলো আছে, মনে করো এই কোনো নদী এসে, মনে করো নদী এসে সমুদ্রে মিশলো, ঠিক আছে? তো নদীর জলের সঙ্গে কি আসে বলতো? নদীর জলের সঙ্গে প্রচুর স্থলজাত আবর্জনা চলে আসে, যেগুলো মাছের খাবার। ফলে মহীসোপান অঞ্চলে নদীর জল যখন ছড়িয়ে পড়ে তখন কি এর সঙ্গে মাছের খাবারও ছড়িয়ে পড়ে। ওকে, এই জন্য এখানে মাছের খাবারের পরিমাণ বৃদ্ধি পায় বলে কি বলতো, মাছের সমাবেশ বেশি হয়। আরেকটা কারণ কিরকম দেখো, দেখো যে এই যে মহীসোপান অঞ্চল যেহেতু গভীরতা কম, সূর্যালোক প্রবেশ করতে পারে, ফলে জলের উষ্ণতা কিছু বেশি থাকে, তাই তো? কিছুটা বেশি হয়। আর এই উষ্ণ জল বা মহীসোপান হচ্ছে মাছের ডিম পাড়ার পক্ষে আদর্শ। ফলে সমুদ্রের মাছেরা যেখানেই থাকুক না কেন, ডিম পাড়ার সময় হলে ওরা মহীসোপানে এসে ভিড় করে। ওকে, ফলে মহীসোপানে কি মাছের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। আরেকটা কিরকম দেখো, আরেকটা কারণ কিরকম দেখো, যে তোমরা শুনলে অবাক হবে, সমুদ্র জলের গড় গভীরতা কত বলতো? 6000 মিটার, মানে কত? 6 কিলোমিটার, তাই তো? ফলে যদি গভীরতা বেশি হয় এবং সেই গভীর সমুদ্রে যদি প্রচুর মাছও থাকে, সেই মাছ কি ধরা যাবে? দেখো 6000 মিটার মানে কত? 6 কিলোমিটার। তাহলে ওই 6000 মিটার গভীর থেকে মাছ ধরতে গেলে কি প্রয়োজন হবে? 6 কিলোমিটার লম্বা জালের প্রয়োজন হবে, তাই কি না? ফলে গভীর সমুদ্রে কিন্তু মাছ ধরা হয় না। ফলে কি দেখো, এই মহীসোপান অঞ্চলে গভীরতা কম হওয়ায় মাছ ধরাও সুবিধাজনক। এটা কিন্তু আলাদা করে 4 নম্বরের প্রশ্ন আসে। কি আসে বলতো, যে মহীসোপান অঞ্চল মৎস্য ক্ষেত্রের জন্য বিখ্যাত কেন, বা মহীসোপান অঞ্চল মৎস্য শিকারের জন্য বিখ্যাত কেন, আলাদা করে 4 মার্কসের প্রশ্ন আসে। তার উত্তরটা এটাই লিখবে, তাই তো? দেখো উত্তরটা তোমরা কিভাবে লিখবে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। উপকূল সংলগ্ন অগভীর সমুদ্র বা মহীসোপান বাণিজ্যিক মৎস্য শিকার ক্ষেত্রের উপযুক্ত স্থান, কারণ এ সমুদ্রের অগভীর জলে সূর্যালোক সহজেই প্রবেশ করতে পারে বলে মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন ও সামুদ্রিক আগাছা প্রচুর সংখ্যায় জন্মাতে পারে। বি, নদীবাহিত বিভিন্ন স্থলজাত আবর্জনা মহীসোপানে এসে পড়ায় মাছের খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায়। সি, অগভীর সমুদ্র বা মহীসোপান মাছের ডিম পাড়ার পক্ষেও আদর্শ, তাই এখানে প্রচুর মাছের সমাবেশ ঘটে। ডি, জলের গভীরতা কম হওয়ায় মাছ ধরাও সুবিধাজনক। এইসব কারণে উত্তর আমেরিকা, উত্তর পশ্চিম ইউরোপ, চীন, জাপান প্রভৃতি দেশের মহীসোপান অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র বিকাশ লাভ করেছে। এরপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে উষ্ণ ও শীতল স্রোতের মিলন। ঠিক আছে, কিরকম দেখো, এই যে সমুদ্রের জলে সমুদ্রের ঢেউ বা তরঙ্গ তো হয়ই, এছাড়াও কি বলতো, সমুদ্রের জলেও কিন্তু স্রোত আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওই স্রোত নদীর জলের স্রোতের থেকেও বেশি। যদিও এই সমুদ্রের স্রোত সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থেকে বোঝা যায় না। ঠিক আছে, যেমন তোমরা উপসাগরীয় স্রোতের কথা হয়তো শুনেছো। উপসাগরীয় স্রোতের জলের গতিবেগ ঘন্টায় প্রায় 10 কিলোমিটার। আর কত চওড়া বলতো, মানে 64 কিলোমিটার সামুদ্রিক এলাকার জল একসঙ্গে ছুটছে কত? ঘন্টায় 10 কিলোমিটার বেগে। ওকে, দেখো এই যে সমুদ্রের স্রোত 2 রকমের হয়, একটা হচ্ছে উষ্ণ স্রোত, একটা হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত কি? উষ্ণ জলের ধারা, এই তো। উষ্ণ জল প্রবাহিত হলে সেটা উষ্ণ স্রোত, আর শীতল জল প্রবাহিত হলে সেটা শীতল স্রোত। এবার উষ্ণ স্রোত শীতল স্রোত কিভাবে হয় দেখো, কিরকম দেখো, এই মানচিত্রে লক্ষ্য করো, এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা মাঝখানের এই মহাসাগরটা কি? আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ অংশ কার সঙ্গে মিশে আছে বলতো? সুমেরু ও কুমেরু মহাসাগরের সঙ্গে সংযুক্ত আছে। ওকে, এই জন্য কি দেখো, এই ছবিটা, এই রেখাটা দেখো, এটা কি? নিরক্ষ রেখা। তো নিরক্ষীয় অঞ্চলে কি সূর্য লম্বভাবে পড়ে, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে কি নিরক্ষীয় অঞ্চলে জলের উষ্ণতা কি বেশি। আর মেরু অঞ্চলে কি বলতো, এই 2 মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে জলের উষ্ণতা খুব কম। তার মানে কি দেখো, যে নিরক্ষীয় অঞ্চলে জলের উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস হয়, আর মেরু অঞ্চলের দিকে জলের উষ্ণতা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস হয়। ওকে, তার মানে কি দেখো, যে একই সমুদ্রের 2 জায়গায় 2 রকম জলের উষ্ণতা।
এই নিরক্ষীয় অঞ্চলে জলের উষ্ণতা বেশি, মেরু অঞ্চলের দিকে জলের উষ্ণতা কম। এই জন্য ভারসাম্য রক্ষার জন্য কি হয় বলতো, নিরক্ষীয় অঞ্চলের জল কি হয় বলতো, নিরক্ষীয় অঞ্চলের জল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় অঞ্চলের জল মানে কি উষ্ণ জল, তাহলে নিরক্ষীয় অঞ্চলের যে জল মেরু অঞ্চলের দিকে যায় সেই জলটাই হচ্ছে কি উষ্ণ স্রোত। ওকে, আর ঠিক ভারসাম্য রক্ষার জন্য একই কারণে যে মেরু অঞ্চলের শীতল জল নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে। ঠিক আছে, তো মেরু অঞ্চলের শীতল জল যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে এর নাম শীতল স্রোত। ঠিক আছে, তো মনে করো এই উপসাগরীয় স্রোত বা উষ্ণ স্রোত এই প্রবাহিত হচ্ছে কোথায়, মেরু অঞ্চলের দিকে যাবে, আর এই মনে করো শীতল স্রোত এদিক থেকে প্রবাহিত হচ্ছে। ওকে, কি হচ্ছে বলতো, এখানে এসে কি হচ্ছে, দুটা স্রোত মিলিত হচ্ছে, কি উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিলিত হচ্ছে। এখানে মানে কোথায় মিলিত হচ্ছে বলতো, এই অঞ্চলটা কি উষ্ণ অঞ্চল, এই অঞ্চলটা কি শীতল অঞ্চল, তাহলে এই মাঝামাঝি অংশটা কি নাতিশীতোষ্ণ অঞ্চলে দুটা স্রোত এসে মিলিত হচ্ছে। ওকে, এই দুটা স্রোত যখন মিলিত হয় এখানকার জলের উষ্ণতা কি হবে বলতো, এখানকার জলের উষ্ণতা কি নাতিশীতোষ্ণ হবে, তাই তো। এই জন্য কি হয়, এই দুই স্রোত যেখানে মিলিত হয় সেখানে প্রচুর সংখ্যায় প্ল্যাঙ্কটন জন্মায়, আর প্ল্যাঙ্কটন কি মাছের খাবার, তাই তো। এই জন্য এই দুই স্রোতের মিলিত অঞ্চলে কি হয়, প্রচুর মাছের সমাবেশ হওয়ায় মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। আরেকটা কি হয় দেখো, যে এই উষ্ণ জলের সঙ্গে কিছু মাছ ভেসে আসতে থাকে, বা উষ্ণ স্রোতের সঙ্গে মাছ ভেসে আসতে থাকে। ঠিক আছে, আবার শীতল স্রোতের সঙ্গেও মাছ ভেসে আসে। তো উষ্ণ স্রোতের মাছগুলো কি বলতো উষ্ণতায় বা গরমে কাবু হয়ে পড়ে। ওকে, আর শীতল স্রোতের মাছগুলো কি বলতো জলের ঠান্ডায় কাবু হয়ে পড়ে। তো এখানে যখন মাছগুলো আসে স্রোতের সঙ্গে সঙ্গে তখন এখানে জলের উষ্ণতা কি হয়, না গরম না ঠান্ডা, নাতিশীত উষ্ণতা, এই তো। ফলে এই আরামদায়ক জলের উষ্ণতায় মাছগুলো তখন এই এলাকা ছেড়ে যায় না, ফলে এখানে কি হয়, মাছের সমাবেশ খুব বেশি হয়। এই জন্য এই দুই স্রোতের মিলন অঞ্চলে কি হয়, মৎস্য শিকার ক্ষেত্র গড়ে ওঠে। তো তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো, জাস্ট এইটুকু লিখবে যে নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে যেখানে উষ্ণ স্রোত ও শীতল স্রোত মিলিত হয় সেখানে মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন ও বিভিন্ন ধরনের খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায়। তাছাড়া উষ্ণ ও শীতল স্রোতের মিলনে যে নাতিশীতোষ্ণ পরিবেশের সৃষ্টি হয়, এই নাতিশীতোষ্ণ পরিবেশে মাছেরা ঝাঁকে ঝাঁকে বাস করতে পছন্দ করে। জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে এই পয়েন্টটা। এরপর তোমরা 3 নম্বর হেডিং করবে প্ল্যাঙ্কটনের প্রাচুর্য। এটা কিন্তু আলাদা করে 2 নম্বরের 2 মার্কসের প্রশ্ন হয় যে প্ল্যাঙ্কটন বলতে কি বোঝো। ওকে, তোমরা যতটুকু লিখবে বা উত্তর যতটুকু লিখতে হবে আমি ততটুকুই বলছি। দেখো কিরকম, যে প্ল্যাঙ্কটন একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে সমুদ্র জলে ঘুরে বেড়ানো। দেখো কিরকম, যে সমুদ্র জলে এক প্রকার ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী জন্মায় যাদেরকে খালি চোখে দেখা যায় না, যারা সমুদ্রের এক স্থান থেকে অন্য স্থানে ভেসে বেড়ায়। এদেরকে একত্রে প্ল্যাঙ্কটন বলে। এই প্ল্যাঙ্কটন 2 রকমের হয়, একটা হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন, একটা হচ্ছে প্রাণী প্ল্যাঙ্কটন। এই উদ্ভিদ প্ল্যাঙ্কটনগুলো প্রাণী প্ল্যাঙ্কটনের খাদ্য, আবার প্রাণী প্ল্যাঙ্কটনগুলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য। নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে প্রচুর সংখ্যায় প্ল্যাঙ্কটন জন্মায় বলে মাছের খাবারের যোগান বেশি থাকে, আর এই জন্য নাতিশীতোষ্ণ অঞ্চলে সামুদ্রিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। এরপর তোমরা 4 নম্বর পয়েন্ট করবে মগ্ন চড়ার অবস্থান। ওকে, দেখো মগ্ন মানে কি বলতো, মগ্ন মানে জলে ডুবে থাকা, আর চড়া মানে কি নদীর চর, তোমরা জানো তাই তো। তো এই মগ্ন চড়া সহজ কথায় বললে কি দাঁড়ায় বলতো, যে সমুদ্র মনে করো গভীর সমুদ্র আছে, তো চারদিকে গভীর সমুদ্র, কিন্তু মাঝখানের কিছু এলাকায় গভীরতা খুব কম, চরের মতো। ঠিক আছে, সেটাই হচ্ছে মগ্ন চড়া। এই মগ্ন চড়া কিভাবে গড়ে উঠে দেখো কিরকম, দেখো এই যে আগে দেখেছিলে তোমরা, এটা উষ্ণ স্রোত যাচ্ছে, এটা শীতল স্রোত আসছে, এসে এই নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে মিলিত হচ্ছে। তো শীতল স্রোতে কি হয় বলতো, শীতল স্রোতে হিমশৈল ভেসে আসে। তোমরা হিমশৈল মানে জানো কি, বিশাল বরফের স্তূপ। আর হিমশৈলের ভেতরে কি থাকে বলতো, হিমশৈলের বরফের মধ্যে নুড়ি বালি কাঁকড় এগুলো থাকে। এবার দেখো এই শীতল স্রোতে কি হয়, হিমশৈল ভেসে আসতে থাকে। এবার যখন হিমশৈল এখানে আসে যেখানে উষ্ণ স্রোত মিলিত হচ্ছে,
ঠিক আছে। এই হিমশৈল উষ্ণ স্রোতের জলের সংস্পর্শে, গরম জলের সংস্পর্শে আসলে পরে হিমশৈলের বরফ গলে যায়। এবার বরফের ভিতরে কি ছিল? নুড়ি বালি কাঁকর এগুলো ছিল। এবার এই নুড়ি বালি কাঁকরগুলো কি হবে? ওই সমুদ্রে ওই জায়গায় থিতিয়ে পড়বে। কোথায় থিতিয়ে পড়বে? যেখানে উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিলিত হচ্ছে সেখানে নুড়ি বালি কাঁকর থিতিয়ে পড়বে। তার মানে কি দেখো, একটা করে হিমশৈল আসবে আর এখানে নুড়ি বালি কাঁকর থিতিয়ে পড়বে। থিতিয়ে পড়তে পড়তে ওই জায়গার গভীরতা কমে যায়, আর এটাই হচ্ছে কি মগ্ন চড়া। মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। এছাড়া ডগার্স ব্যাংক নামেও মগ্ন চড়া আছে। তো এই মগ্ন চড়াগুলোতে প্রচুর মাছের সমাবেশ হয়। কেন? বুঝতেই পারছো। কারণ কি, এই মগ্ন চড়া কি হয়, এই হিমশৈলের ভিতরে যে নুড়ি বালি কাঁকর এগুলো ছিল, তাই তো, এরা কি করে মাছের খাদ্যের জোগাড় বৃদ্ধি করে। আর মগ্ন চড়ায় জলের গভীরতা কি কম, তাই তো। তাছাড়া এখানে কি আছে, উষ্ণ স্রোত শীতল স্রোত মিলিত হয় কি প্ল্যাঙ্কটনের প্রাচুর্য বেশি, গভীরতা কম হওয়ায় কি মাছ ধরা সুবিধাজনক। এই জন্য এই মগ্ন চড়া এলাকাগুলি থেকে পৃথিবীর সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ ধরা হয়। তোমরা কিভাবে লিখবে পয়েন্টটা দেখো। নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে হিমশৈল বাহিত আবর্জনা, নুড়ি বালি কাঁকর ইত্যাদি থিতিয়ে পড়ে মগ্ন চড়া সৃষ্টি করে, যা সামুদ্রিক মাছের আবাসস্থল, যেমন গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক ইত্যাদি। এই মগ্নচড়ায় জলের গভীরতা কম এবং উপরিভাগ মসৃণ হওয়ায় মাছ ধরা সুবিধাজনক। এছাড়া এই মগ্নচড়াগুলিতে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মায় বলে এখানে প্রচুর মাছের সমাবেশ ঘটে। এরপর তোমরা 5 নম্বর পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ জলবায়ু। ঠিক আছে, দেখো এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে মৎস্যক্ষেত্র কিভাবে গড়ে ওঠে, কিরকম দেখো। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের সমুদ্রে যেসব এলাকায় জলের উষ্ণতা বিশেষ করে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, সেখানে খাদ্যের উপযোগী মাছের সমাবেশ সবচেয়ে বেশি। ওকে, আর খাদ্যের উপযোগী মাছের সমাবেশ বেশি বলে কি মাছ বেশি ধরা হয়, এটা একটা। আবার কি দেখো যে জলবায়ু নাতিশীতোষ্ণ হওয়ায় যেসব মাছ ধরা হয় সেই মাছগুলি সহজে পচে যায় না, কিন্তু উষ্ণ জলবায়ু হলে কি হতো, মাছগুলো দ্রুত পচে যেত। ওকে, ফলে কি মাছ সংরক্ষণ করাও সুবিধাজনক। আবার কি বলতো, যে সমুদ্রে যারা মাছ ধরতে যায়, শীতল বা নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ায় সেই সব মৎস্যজীবীরা বা ধীবররা দীর্ঘক্ষণ দক্ষতার সাথে মাছ ধরতে পারে। উষ্ণ জলবায়ু হলে কিন্তু সেটা পারতো না। ওকে, এইসব কারণে এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সামুদ্রিক মৎস্যক্ষেত্র বা বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। ওকে, তো তোমাদের এই 5টা প্রাকৃতিক কারণ লিখলেই হবে, 5টা পয়েন্ট লিখলেই হবে। 5 মার্কসের বেশি প্রশ্ন আসবে না, এই 5টা প্রশ্ন বা 5টা পয়েন্ট বর্ণনা করলেই হয়ে যাবে। আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো আর বলছি না। ওকে, এবার দেখো অর্থনৈতিক পরিবেশ যেটা, ঠিক আছে, এই অর্থনৈতিক পরিবেশ নিয়ে যদি প্রয়োজন হয় পরে একটা আলাদা ভিডিও করব। আজকে আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।